কনসোলে প্রিন্ট করতে গেলে প্রিন্টএফ ইউজ করতাম। এগুলোর জন্য আমরা stdio.h হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিতাম, রাইট? তো এবার যেটা আমরা করছি, আচ্ছা স্বপ্নদীপ রেকর্ড করছিস তো? আচ্ছা, তো এবার যেটা আমরা করব, একটা নতুন হেডার ফাইল আনছি আইওস্ট্রিম। সেই আইওস্ট্রিমটার মধ্যে আমরা যা যা ফাংশন ইউজ করব সবই আছে ওর মধ্যে। তো দেখ কি করে করি আমরা। এরকম হলো। এবার লিখছি প্রিন্টএফ, লিখতাম যেটা, তো প্রিন্টএফ আমি এবার লিখবো না, এবার লিখবো কি সি আউট। সি আউট লিখছি, এন্টার এ অ্যান্ড বি, ঠিক আছে? সি আউট, ঠিক প্রিন্টএফ এর জায়গায় সি আউট লিখলাম। আর আমরা যেরকম স্ক্যানএফ করতাম ওখানে কি লিখতাম, ফরম্যাট স্পেসিফায়ার লেখা হতো, %d অ্যান্ড %a অ্যান্ড %b এরকম লেখা হতো। তো এখানে আমরা তার জায়গায় লিখছি সি ইন, এই যে সি ইন। তাহলে সি আউটটা হচ্ছে প্রিন্টএফ এর জায়গায় লিখি, আর সি ইনটা হচ্ছে স্ক্যানএফ এর জায়গায় লেখা হয়। বোঝা গেল? আরেকটা কি ব্যাপার দেখতে পাচ্ছি, স্ক্যানএফ এর সাথে সি ইন এর কি ডিফারেন্স? এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ার লাগে না। দেখ, আমি ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল, লং বা স্ট্রিং যাই ইনপুট নিই না কেন, শুধু সি ইন এভাবে লিখলেই হবে। আমার কোনো ফরম্যাট স্পেসিফায়ারের দরকার পড়ে না। কিন্তু স্ক্যানএফে আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা আমাকে মেনশন করতেই হতো, রাইট? আচ্ছা, এবার ধর আমি দুটোর সামেশনকে প্রিন্ট করছি। ধর আমরা এভাবে লিখলাম, দ্য সাম ইকুয়াল টু, এই হলো। ঠিক ডাবল কোটসের মধ্যে যে পোর্শনটুকু লিখবো ওটা ডিরেক্ট আমার কনসোলে প্রিন্ট হয়ে যাবে, আর বাকি যে পোর্শনটা সেটাকে আমি এভাবে লিখলাম, ঠিক আছে? এরকম লিখলাম, এই যে সি আউট সাম, এই যে এই হলো। এবার এই প্রোগ্রামটাকে আমি সেভ করি না। প্রোগ্রামটাকে আমি সেভ করব কিসে, এই যে কোথায় ফোল্ডারটা গেল, এই যে স্বপ্ন শানু, এর মধ্যে একটা নতুন ফোল্ডার বানিয়ে নেব, সেম কি বলে সেমিস্টার 2 এর যে প্রোগ্রাম, আর এবার এর মধ্যে আমি নাম দিচ্ছি 1 p1, এই হলো। এটাকে আমি রান করতে যাচ্ছি, কি হয় এবার দেখ, রান করতে গেলে কি হয় এবার দেখ। দেখ এখানে এরার দিচ্ছে পরিষ্কার, এখানে দেখ সি আউটে এরার দিচ্ছে, সি ইনেও এরার দেবে। তো ব্যাপারটা এর একটা কারণ আছে। এই এরারটাকে এলিমিনেট করার জন্য আমরা জাস্ট একটা স্টেটমেন্ট এখানে লিখি। শুধু সি প্লাস প্লাসের প্রোগ্রামে কিন্তু এগুলো হয়, যেখানে আমরা সি ইন, সি আউট এগুলো ইউজ করি। তার জন্য এই একটা স্পেশাল একটা ছোট্ট স্টেটমেন্ট আছে। এটা কেন ইউজ করা হয় সব ডিটেলে আমি বলবো। নেম স্পেস একটা বড় টপিক আছে। নেম স্পেস হচ্ছে একটা মানে যেরকম জাভায় তোরা প্যাকেজ করেছিস, ঠিক সি প্লাস প্লাসের নেম স্পেসের কনসেপ্টটা ওরকম। একটা নেম স্পেসের মধ্যে আমরা অনেকগুলো ক্লাস রাখতে পারি, অনেক ফাংশন রাখতে পারি, অনেক ভেরিয়েবল রাখতে পারি। সেইগুলোকে আমরা যখন যেরকম দরকার সেরকম ইম্পোর্ট করে এরকম ইউজ করতে পারি। ঠিক জাভায় যে প্যাকেজের কনসেপ্টটা তোরা করেছিস, একটা প্যাকেজের মধ্যে আমরা রিলেটেড কতগুলো ক্লাস রাখি, ইন্টারফেস রাখি, এখানেও তাই। শুদ্ধ মাথায় রাখবি, সি প্লাস প্লাসের প্রোগ্রামে আমরা যখনই এই জিনিসগুলো ইউজ করব, এই সি ইন বল, সি আউট বল বা এন্ডেল মানে নিউ লাইন যেখানে ইউজ করা হয়, ধর আমি এখানে নিউ লাইন দিচ্ছি, এন্ডেল, তারপর এখানে বললাম যে গুড বাই। তার মানে কি নতুন লাইনে যাবে, তারপরে গুড বাইটা প্রিন্ট করবে। একেবার এই দেখ রান করছি, এন্টার এ অ্যান্ড বি, ধর এখানে দিলাম 2 3, দেখছি সাম ইকুয়াল টু 5 আর গুড বাইটা নিউ লাইনে প্রিন্ট করছে। তার কারণ কি, ওই যে এন্ডেল দিয়ে রেখেছিলাম। এন্ডেল মানে স্ল্যাশ এন এর কাজ করে। আমি এখানে এন্ডেল না দিয়ে কিন্তু স্ল্যাশ এনও দিতে পারতাম, বুঝেছিস? এই দেখ আমরা স্ল্যাশ এনও দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তো এই হচ্ছে একদম সিম্পল সি প্লাস প্লাসের যে প্রোগ্রাম।
ঠিক আছে? এরকম ছোট ছোট প্রোগ্রাম লিখতে লিখতে আমি যাচ্ছি, তারপরে সি প্লাস প্লাসের কিছু স্পেশাল ফিচারে আমি ঢুকবো। তার আগে একটুখানি এই প্রোগ্রামগুলো বলতে বলতে যাই। যা যা অপারেটর পড়েছি সব আছে এখানে। এরিথমেটিক অপারেটর, যেরকম ধরে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, হ্যাঁ, তারপর ধর রিলেশনাল অপারেটর, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু সব আছে। আচ্ছা, লজিক্যাল অপারেটর পড়েছিস, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এইগুলো সব আছে। আচ্ছা, তারপর কি আছে? আর বিট ওয়াইজ অপারেটর পড়েছিলি, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর, হ্যাঁ, বিট ওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, বিট ওয়াইজ লেফট শিফট, বিট ওয়াইজ রাইট শিফট, সমস্ত কিছু এখানে আছে। সাইজ অফ অপারেটর পড়েছিস, কমা অপারেটর, এগুলো তো পড়েইছিস। তাহলে এরিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, সাইজ অফ, টার্নারি অপারেটর, টার্নারি ওই যে এ গ্রেটার দ্যান বি যেটা লেখে, মনে আছে তো? এই যে এ গ্রেটার দ্যান বি কোয়েশ্চেন মার্ক যদি হয় তাহলে এ কে প্রিন্ট করবো, আর নইলে বি কে প্রিন্ট করবো। তাহলে এইটাকে আমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। হ্যাঁ, তাহলে এখানে গুড বাই এর জায়গায় আমি হায়ার নাম্বারটা এরকম করে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে? এই যে এটা হচ্ছে টার্নারি অপারেটর। যা যা অপারেটর পড়েছি সবই থাকবে, যে হায়ার নাই। অপারেটরে কোনো সমস্যা নেই, যা যা পড়েছিস। উপরন্তু মানে ইন অ্যাডিশন টু দ্যাট নতুন কিছু অপারেটরও এখানে আছে। আমি এক এক করে সেগুলোতে আসব। স্কোপ রেজলিউশন অপারেটর, যেটা সিতে ছিল না, নিউ অপারেটর, ডিলিট অপারেটর, হ্যাঁ, এই সমস্ত অপারেটরগুলো কিন্তু আমরা সিতে ইউজ করতাম না। নিউ, ডিলিট এগুলো হচ্ছে সব ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্ট অপারেটর। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমরা নিউ অপারেটর ইউজ করি, বা সেই মেমোরিটাকে ডিঅ্যালোকেট করে দেওয়ার জন্য আমরা ফ্রি অপারেটর, এই সরি কি বলে, ডিলিট অপারেটর ইউজ করি। নিউ, ডিলিট এগুলো সব অপারেটর, এগুলো কোনোটাই কিন্তু ফাংশন নয়। ফাংশন কোনগুলো ছিল বলতো? ম্যালক, ক্যালক, ফ্রি, ওইগুলো ছিল ফাংশন। তাহলে ওই স্পেশাল ফাংশনগুলো ইউজ করতে গেলে আমাকে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হতো, হ্যাশ ইনক্লুড stdlib.h, তাই না? ম্যালক, ক্যালক মনে আছে তো এগুলো সবার? হ্যাঁ, তো ওই ম্যালক, ক্যালক এগুলো হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ফাংশন। কিন্তু এখন যেটা করাবো নিউ, ডিলিট, সেগুলো কিন্তু ফাংশন নয়, ওগুলো সিম্পলি অপারেটর। ফাংশন কিন্তু ওভারলোডিং করা যায়, হ্যাঁ, ফাংশন ওভারলোডিং করা যায়, কিন্তু অপারেটরটা কিছুই না। অপারেটরের জন্য আমার স্পেশাল কোনো হেডার ফাইলকে আর ইনক্লুড করতে হবে না। মনে করে দেখ, ম্যালক ক্যালককে ইউজ করতে গেলে আমাকে হেডার ফাইল ইনক্লুড করতে হতো, বাট এখানে নিউ, ডিলিট আমরা নর্মাল ইউজ করতে পারি। তো যাই হোক, এটা বোঝা গেল ব্যাপারটা, যে যা যা অপারেটর আমরা ফ্যামিলিয়ারাইজ হয়েছিলাম সিতে, যে যে অপারেটরগুলোর সাথে আমাদের ফ্যামিলিয়ারাইজেশন হয়েছিল, এই এরিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, টার্নারি অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, সাইজ অফ অপারেটর, কমা অপারেটর, সমস্ত কিছু এখানে আছে। ইউনারি অপারেটর, যেমন ধরো পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, সমস্ত কিছু এখানে আছে। ইউনারি অপারেটর, হ্যাঁ, তারপর প্লাস ইকুয়াল টু অপারেটর, প্লাস ইকুয়াল টু মনে আছে সে করেছিলাম, প্লাস ইকুয়াল টু অপারেটর, যা যা করেছিস। ধর প্লাস ইকুয়াল টু এ প্লাস ইকুয়াল টু বি নিয়ে আমি এখানে এটাকে প্রিন্ট আউট করছি, এটাকে, সেটাও হয় এ প্লাস ইকুয়াল, ওহো, এটাকে দুবার দুবার করে ডিক্লেয়ার হয়ে গেছে, সরি, এ প্লাস ইকুয়াল টু বি, এটাও হবে, যা খুশি। এ প্লাস ইকুয়াল টু বি, এ মাইনাস ইকুয়াল টু বি, এ স্টার ইকুয়াল টু, এগুলো শর্ট হ্যান্ড নোটেশন। তো যাই হোক, অপারেটর নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, আমি নতুন একটা প্রোগ্রামে যাচ্ছি, দেখ। তাহলে এখন নতুন যে হেডার ফাইলটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আইওস্ট্রিম, কেমন? আইওস্ট্রিম ইউজ করছি। ইন্ট মেন, ঠিক আছে, ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, ধর আমি এরকম বললাম। এবার আমি এখানে একটা ব্র্যাকেটের মানে একটা ব্লকের ভেতর ঢুকছি, ইন্ট আই ইজ ইকুয়াল টু 2, এই হলো। আবার এখানে একটা ব্লকের ভেতর ঢুকলাম, ইন্ট আই ইজ ইকুয়াল টু 3 লিখলাম,
int I is equal to 3, see out। আবার এখানে একটা ব্লকের ভেতর ঢুকলাম, int I is equal to 4। ভালো করে দেখ আমি কি বুঝতে চাইছি, মানে কি বোঝাতে চাইছি, কি দেখাতে চাইছি, এটা কিন্তু একটা নতুন জিনিস, ঠিক আছে? এই অবধি আমাকে বল আউটপুটটা কি আসার কথা, কি মনে হচ্ছে? এই ব্লকের থেকে বেরিয়ে আসার পর যদি আমি আবার সি আউট দিই একখানা, এখান থেকে বেরিয়ে আসার পর এরকম একটা দিলাম, ঠিক আছে? আউটপুট কি আসার কথা? এই সি আউটটায় কত আসার কথা? 2 আসার কথা, তাই না? সি আউটটায় 2, তারপর আচ্ছা, তারপর এখানে 4, তারপর না 3 হবে, ব্লক থেকে বেরিয়ে গেছি তো, এখানে 2 হবে। 2 3 4 3 2, দেখা যাক পাচ্ছি কিনা। ওহো, স্পেলিংটা ভুল লিখেছি। 2 3 4 3 2, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। 2 3 4 3 2, হলো তো? এইবার ধর সব থেকে ঢোকার আগেই বাইরে আমি একটা int a is equal to 100 লিখলাম, ঠিক আছে? এই 100টা আমি কোনো জায়গায় পাবো অ্যাক্সেস করতে? আমি রান করার সময় 100 এর ভ্যালুটা কোথাও দেখতে পাবো? ধর যদি আমি এখানে এরকম লিখি, এই ব্লকটা থেকে বেরিয়ে গেলাম, এখানে কত আসবে বলতো আনসার? 1 আসবে না কেন? এই তো এই ব্লকের ভেতর, এই ব্লকের ভেতর 2 ছিল, এই ব্লকের বাইরে তো ছিল 1, তাহলে এখানে 1 আসবে। 2 3 4 3 2 1, দেখ আসছে কিনা, ওই দেখ 2 3 4 3 2 1, দেখেছিস? কেন 100 আসবে? মেনের বাইরে তো আমি সি আউট লিখতেই পারবো না, মেনের বাইরে আমি সি আউট কি করে লিখবো? ধর আমি যদি এখানে লিখতে পারবো, এটা কখনো হয়? মেনের বাইরে সি আউট লেখা যাবেই না, তাহলে আমি এটা কেটে দিলাম। এইবার আমি 100টা পাবো কি করে? এটাই হচ্ছে একটা গভীর প্রশ্ন, তাই না? দেখ ভালো করে দেখ, এইখানে ধর আমি লিখলাম, এটা এটা থেকে প্রিন্ট করবে, এটাকে বলে স্কোপ রেজলিউশন অপারেটর, স্কোপ রেজলিউশন অপারেটর, এই যে, ঠিক আছে? এই দেখ, স্কোপ রেজলিউশন অপারেটর যেইখানে দিবি সেইখান থেকে একদম গ্লোবাল ভ্যালুটা অ্যাক্সেস করবে। দেখ দেখ যেখানে যেখানে স্কোপ রেজলিউশন মেরেছি, এই দেখ, দেখেছিস? এটা একটা স্পেশাল ফিচার অফ সি প্লাস প্লাস। স্কোপ রেজলিউশন অপারেটরটা কিন্তু সিতে ছিল না, ভীষণ ইম্পর্টেন্ট একটা অপারেটর হচ্ছে স্কোপ রেজলিউশন। ডাবল কোলন দিয়ে লেখে, ডাবল কোলন, সিঙ্গেল কোলনও আছে সি প্লাস প্লাস, সেটা পরে বলবো। তো যাই হোক, এই ডাবল কোলন যেখানেই দেখবি সেখানে বলবি, সেখানে বুঝবি ওটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। বোঝা গেল? তাহলে স্কোপ রেজলিউশন অপারেটরের কাজটা কি? গ্লোবাল ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি ইনার ব্লক থেকে। খুব ভালো করে দেখ, গ্লোবাল ভ্যালু, গ্লোবাল মানে কি? সমস্ত ফাংশনের বাইরে যেটা ডিক্লেয়ার করা আছে সেইটাকে আমরা ইনার ব্লক থেকে পাচ্ছি, বুঝতে পারলি? আমি যতই ইনার মোস্ট ব্লক থেকে আই কে অ্যাক্সেস করি না কেন,
একেবারে গ্লোবাল ভ্যালুটাই ফেচ করে নিয়ে আসবে। স্কোপ রেজলিউশন অপারেটর কি করে, সমস্ত ব্লককে টপকিয়ে একেবারে গ্লোবাল ভ্যালুটাকে নিয়ে আসে। ওকে, সো ইট ইজ কল্ড স্কোপ রেজলিউশন অপারেটর। এই যে এখানে লিখে দিই, দিস ইজ is called scope resolution operator. হলো, that clear? তাহলে এটা মাথায় রাখবি। আমি যদি ইনারে ধরে আমি এখানে আরো ব্লক লিখলাম, ধর এখানে আমি আরো ব্লক লিখছি, আরো ইনার ব্লক বাড়াচ্ছি, ধর i is equal to 5 লিখলাম, তারপর এইটাকে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এই আউটপুটটা কি পাবো আমরা, এই আউটপুটটা পাবো 5। বুঝতে পারছিস? তাহলে আউটপুট কি পাবো, 2 3 5 4 3 2, 2 3 5 4 3 2, আর 100 তো আছেই, দেখ 2 3 5 4 3 2 1, আর 100 গুলো তো আছেই যেগুলো স্কোপ রেজলিউশন দিয়েছে। যতই ইনার ব্লক শুরু করি না কেন, স্কোপ রেজলিউশন মারলে সমস্ত ব্লকেদের বাইরে যে গ্লোবাল ভ্যালুটা আছে সেইটাকে টেনে নিয়ে আসবে। বুঝতে পারছিস? ধর যদি আমি এখানে এবার এক্সটার্ন কিওয়ার্ডটা অ্যাপ্লাই করি, ওয়ার্নিংটা দিচ্ছে কারণ এক্সটার্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে ওখানে ইনিশিয়ালাইজ করতে নেই। যাই হোক, এখানে অসুবিধা নেই, আমার এক্সটার্ন দেওয়ার দরকারই নেই। আমার ব্যাপারটা হচ্ছে গ্লোবাল ভ্যালুটাকে ফেচ করে নিয়ে আসা। দেখ এই অবধি ঢুকলো মাথায়। এই ডাবল কোলনটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। এটা সি প্লাস প্লাসের একটা স্পেশাল ফিচার, যেটা কিনা এতদিন সিতে পড়িসনি। সিঙ্গেল কোলনও আছে, সেটা আবার আসবো পরে। সিঙ্গেল কোলন কোথায় ইউজ করেছিস বলতো, ওই যে ওই ইয়েতে টার্নারি অপারেটরে করেছিস না, এ গ্রেটার দ্যান বি কোয়েশ্চেন মার্ক এস, এই যে এরকম করেছিস না, কোয়েশ্চেন মার্ক এরকম করেছিস তো। কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কোনো ইন্ডিপেন্ডেন্ট অপারেটর হিসেবে আমরা বলতে পারি না, মানে গোটা যে টার্নারি অপারেটরটা সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক সেমিকোলন, এই সেমিকোলন বলছি, কোলন, কোয়েশ্চেন মার্ক আর কোলন, সেইটা দিয়ে হচ্ছে আমার গোটা টার্নারি অপারেটরটা। আর সিঙ্গেল কোলন এর একটা কাজ আছে সি প্লাস প্লাসে, পরে বলবো, অনেক দেরি আছে, যখন ইনহেরিটেন্স পড়াবো তখন বলবো। ওকে, হ্যাঁ সে আছে, কিন্তু সিতে ছিল না। হ্যাঁ পাইথনে আছে তো স্লাইসিং অপারেটর, একদমই তাই। অ্যারে ইন্ডেক্সটা ওই রকম রেখে দিলে শেষ অবধি নিয়ে নেয়। ওয়ান স্কোপ, ওয়ান তারপর সিঙ্গেল কোলন লিখলে ওই সেকেন্ড ইন্ডেক্স থেকে শেষ অবধি নিয়ে নেয়। হ্যাঁ, কিন্তু সিতে কিন্তু এর আগের সেমিস্টারে যে সিটা ওটা পড়ালাম, ওখানে কিন্তু কোথাও এই স্কোপ রেজলিউশন, সিঙ্গেল কোলন বা ডাবল কোলন এগুলো ছিল না কোথাও। বুঝতে পারলি? এইটা হচ্ছে আমার একটা স্পেশাল অপারেটর অফ সি প্লাস প্লাস। দেখ আমি কিন্তু এখনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারে ঢুকিনি, যেটা পরের দিন ঢুকবো। সি প্লাস প্লাস সাপোর্টস দ্য ওপি ফিচার, ইট ইজ নট a fully object oriented programming language. C++ is not a purely object oriented programming language. It supports the feature of OOP. OOP যে ফিচারটা সেটাকে সাপোর্ট করে, বাট পুরোপুরি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। দেখ এই যে আমরা প্রোগ্রামগুলো করছি, এখনো কোনো আমরা ক্লাস ডিফাইন করিনি, কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, কিছুই করিনি, শুধু এরকম মানে বিভিন্ন রকমের প্রোগ্রাম লিখে যাচ্ছি সি প্লাস প্লাসে। এরকম কিন্তু জাভাতে আমরা করতে পারতাম না। জাভাতে আমরা ক্লাস ডিফাইন না করে একটা ভ্যারিয়েবলকেও ক্রিয়েট করতে পারতাম না, তাই না? একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলেও আমাকে ক্লাসের ভেতর করতে হবে, একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে গেলেও আমাকে একটা ফাংশনের ভেতর করতে হবে। বাট এখানে দেখ কোনো রকম ক্লাস প্লাস কিচ্ছু লিখিনি আমি, কোনো ক্লাস নেই, কোনো অবজেক্ট নেই। আমি এখনো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে ফিচারটায় সেখানে ঢুকিনি। সো সি প্লাস প্লাস ইজ নট আ পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট সাপোর্টস দ্য ফিচার অফ ওওপি। হ্যাঁ, ওওপি ফিচারটাকে সাপোর্ট করে, সেটা ঠিক কথা,
বাট ওপি ফিচারটাকে সাপোর্ট করে মানে এই নয় যে ওটা পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলি কি বলছি? আচ্ছা, এবার আরেকটা প্রোগ্রামে যাই। আমি আজকে ক্লাস লিখবো না, পরের সপ্তাহ থেকে ওপি ফিচারগুলোতে আমি আস্তে আস্তে ঢুকবো। কোনো তাড়াহুড়ো নেই, ও শুরু করলে 5-6 দিনে দেখবি হুড়ুর করে এগিয়ে যাবে, কোনো ব্যাপার না, একটু আস্তে ধীরে এগোই। দেখ, আমি দুখানা ভ্যারিয়েবল নিচ্ছি, ধর ঠিক আছে, সব ফাংশন কল করছি, ভালো করে দেখ। ঠিক আছে, বল আমাকে আউটপুট কি হবে? আউটপুট কি হবে? না মানে এই সব ফাংশনের ভেতর হবে 4 আর 2, তাই তো? আর যখন সব ফাংশন থেকে বেরিয়ে যাবে তখন 2 আর 4। সব ফাংশনের ভেতর তো 4 আর 2ই হবে। ও সরি, ইন্ডেলে এখানে একটা করে আছে। ঠিক আছে, সব ফাংশনের ভেতর 4 আর 2, বাট আমরা যখনই সব ফাংশন থেকে বেরিয়ে আবার মেনে চলে যাচ্ছি তখনই 2 আর 4। কেন হচ্ছে এটা? কি কারণ? পাস বাই রেফারেন্স না, এটা পাস বাই ভ্যালু, কল বাই ভ্যালু। এটা হচ্ছে কল বাই ভ্যালু। তার মানে কি, টোটাল সেপারেট মেমোরি লোকেশনস আর বিং ডান ফর এক্স অ্যান্ড ওয়াই। সেপারেট মেমোরি অ্যালোকেশন ক্রিয়েট হচ্ছে। সেই জন্য কি হচ্ছে, আমরা যখনই যা যা ইন্টারচেঞ্জ করছি, যা যা পরিবর্তন করছি, সেই সমস্ত মডিফিকেশন গুলো শুধু ওই যে নতুন মেমোরি লোকেশনটা তার মধ্যেই হচ্ছে। আর অরিজিনাল যে লোকেশনটা সেগুলো পুরোপুরি আনচেঞ্জ রয়ে গেল, ওখানে কেউ রিফ্লেক্ট হচ্ছে না, চেঞ্জগুলো কোনো রিফ্লেকশনই আসছে না। এটাই তো পড়েছিলাম কল বাই ভ্যালুতে, তাই না? এটাই তো কল বাই ভ্যালুর কনসেপ্ট। Whenever we are passing the values by photocopy, total separate memory allocations are done for them. And whatever modifications we are doing on the photocopy, those are not reflected in the main function. এইবার যদি আমি পাস বাই রেফারেন্স করি, পাস বাই রেফারেন্স করলে কি হবে, শুধু এখানে একটা করে % বসিয়ে দে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। %টাকে আমি এইখানে বসিয়েছি কিন্তু ফর্মাল প্যারামিটারে, অ্যাকচুয়াল প্যারামিটারে কিন্তু % বসাইনি। ফর্মাল প্যারামিটারে আমরা %টাকে বসিয়েছি। এতে করে কি হবে, নো সেপারেট মেমোরি অ্যালোকেশনস আর ডান ফর এক্স অ্যান্ড ওয়াই। Okay, these x and y point to the same memory locations of a and b. তাহলে এই যে a আর b এর যে মেমোরি লোকেশনটা ক্রিয়েট হয়েছিল, শুধু তাদের এলিয়াস নাম দেওয়া হলো দুটো, এলিয়াস নাম দুটো দেওয়া হলো x and y। এতে করে কি হচ্ছে, আমরা যাই চেঞ্জ করি না কেন সমস্ত গিয়ে ওই মেনের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। তার মানে দেখ, x আর y এ 2-4ই পাবো, 4-2 আর পাবো না। দেখ এই যে, এই দেখ, দেখেছিস, এই যে এ আর বি তে আমরা 4-2টাই দেখতে পাচ্ছি, মানে কি আর 2-4 পেলাম না। তার মানে কি, এখানে নতুন কোনো মেমোরি লোকেশন ক্রিয়েট হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এক্সিস্টিং যে মেমোরি লোকেশন গুলো ছিল শুধু তাদের দুটো
এলিয়াস নাম দেওয়া হচ্ছে, এর এলিয়াস নাম দেওয়া হচ্ছে এক্স, আর বি এর এলিয়াস নাম দেওয়া হচ্ছে ওয়াই। তাহলে এলিয়াস নেম মানে কি? নিক নেম। এই যে রাজি তর্ক বললে যে পার্সনকে বোঝাচ্ছে, আমি শানু বলছি তাকেই বোঝাচ্ছে। এখানে কি দুটো পার্সন আলাদা, দুটো মেমোরি আলাদা? একদমই না। হ্যাঁ, কেউ বলছে রাজি তর্ক, কেউ বলছে তুতান, কেউ বলছে শানু, আলটিমেটলি একটা পার্সনেরই এতগুলো নেম। তাহলে এই যে শানু বা তুতান এগুলো সব হচ্ছে ওর এলিয়াস নেম। তা আমি যাই বলি না কেন আলটিমেটলি ওই একটা পার্সনকেই গিয়ে ইন্ডিকেট করছে। সেই জন্য এখানেও তাই হচ্ছে, এর একটা এলিয়াস নাম হচ্ছে এক্স, বি এর একটা এলিয়াস নাম হচ্ছে ওয়াই। So whatever modifications we are doing in the function, those are immediately reflected in the main function. So this is called pass by reference. বুঝতে পারলি কি বললাম? So this is called call by reference. Call by reference এ কিন্তু কখনো ফটোকপি পাস হয় না। ফটোকপি পাস কোথায় হয়? এই যে কল বাই ভ্যালুতে। ফটোকপি পাস হয় কল বাই ভ্যালুতে। আর কল বাই রেফারেন্সে কি হয়? এলিয়াস নেম ইজ ক্রিয়েটেড। এলিয়াস নেম, এই যে এক্স ইজ অ্যান এলিয়াস নেম, এক্স ইজ অ্যান এলিয়াস নেম অফ এ, বুঝলি? ওয়াই ইজ অ্যান এলিয়াস নেম অফ বি। বুঝতে পারছি? তাহলে এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে জাস্ট এ আর বি এর দুটো এলিয়াস নেম। যাই চেঞ্জ করবো না কেন আমি ওই অরিজিনাল জায়গাটায় গিয়ে রিফ্লেকশনটা দেখতে পাবো। এই হচ্ছে আমার কল বাই রেফারেন্স। আর কল বাই ভ্যালু তো ওই যে বললাম, পুরো সেপারেট ফটোকপি তৈরি হচ্ছে, সেজন্য যাই চেঞ্জ করি না কেন আমি মেনে এসে আর দেখতে পাচ্ছি না। এখানে টোটাল সেপারেট মেমোরি অ্যালোকেশনস আর ক্রিয়েটেড। Total separate memory allocations are created for x and y. এটাই তো মেন ব্যাপারটা ছিল, তাই না? কল বাই ভ্যালুর এটাই মেন ব্যাপারটা ছিল। টোটাল সেপারেট মেমোরি অ্যালোকেশনস আর ক্রিয়েটেড ফর এক্স অ্যান্ড ওয়াই। কিন্তু এখানে কি বলেছি? এক্স ইজ অ্যান এলিয়াস নেম অফ এ, ওয়াই ইজ অ্যান এলিয়াস নেম অফ এ। এলিয়াস নেম মানে হচ্ছে নিক নেম, বুঝলি? এলিয়াস নেম মানে নিক নেম। এলিয়াস নেমও যা, নিক নেমও তাই। তার মানে কি কোনো সেপারেট মেমোরি অ্যালোকেশন কিন্তু তৈরি হচ্ছে না, শুধু কি হচ্ছে? এক্সিস্টিং যে মেমোরি লোকেশনটা আছে তারই একটা নতুন নাম দিচ্ছি শুধু। এর ফলে কি হবে? নতুন নাম দেওয়ার ফলে আমি এই ফাংশনটার ভেতর যাই চেঞ্জ করি না কেন, ওই যে বললাম শানু বললে যে পার্সনকে বোঝায়, রাজি তর্ক বললে সেই একই পার্সনকে বোঝায়। এটাও হচ্ছে একই ব্যাপার হলো। তাহলে এই যে পাস বাই রেফারেন্স, এটা কিন্তু সি তে সাপোর্ট করতো না। এটা সি প্লাস প্লাসের একটা স্পেশাল ফিচার। দেখবি, আমি ধর এটাকে কপি করলাম, কপি করে নতুন একটা ইয়ের মধ্যে ধর লিখলাম, নতুন একটা ফাইলে, আর ধর এটার সোর্স ফাইলটা আমি ডট সি করে দিলাম, আর পি3 বললাম, ডট সি। এটা ডট সি ফাইল কিন্তু। হ্যাঁ, এবার দেখ এটাকে যখন রান করছি, এই দেখ আইও স্ট্রিম। ও আচ্ছা, আইও স্ট্রিমটাকেও চিনতে পারছে না। আইও স্ট্রিমটাকে আমি এখানে ধর stdio.h করে দিলাম, ঠিক আছে? তাহলে তখন দেখি সি আউট সি ইন আবার চিনবে? সি আউট সি ইনও চিনবে না। ও, তাকে সরিয়ে দিলাম। আচ্ছা, তো যাই হোক আমি এগুলোকে কেটে দিলাম, শুধু দেখতে চাচ্ছি যে কল বাই রেফারেন্স। এই দেখ, দেখেছি ডট সি বলে সেভ করেছি ফাইলটা, আমি ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করলাম, সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে এই লাইনটা এরর দেখাচ্ছে, সি ডাজ নট সাপোর্ট কল বাই রেফারেন্স। দেখ আমি এটা ফাইলটাকে p3.c নামে সেভ করলাম, কিন্তু সি প্লাস প্লাসে কিন্তু কল বাই রেফারেন্স ইজ আ স্পেশাল ফিচার।
এই যে যেরকম বললাম তোর কি অপারেটর, স্কোপ রেজলিউশন অপারেটর, এটা সি প্লাস প্লাস এর একটা স্পেশাল ফিচার। হ্যাঁ, তারপর এই যে বললাম তোর পাস বাই রেফারেন্স, এটাও সি প্লাস প্লাস এর একটা স্পেশাল ফিচার। কিন্তু সিতে কিন্তু এই পাস বাই রেফারেন্স একদমই সাপোর্ট করে না। আমি দেখলাম, হ্যাঁ, এখানে এক্সটেনশনটা চেঞ্জ করলাম, চেঞ্জ করেই দেখতে পাচ্ছিস এখানে সঙ্গে সঙ্গে এই লাইনটা এরার দিয়ে দিচ্ছে, এটা কেউ চিনতেই পারছে না। এই n% ফর্মাল প্যারামিটারে আমরা যখনই লিখি, এগুলো ফর্মাল প্যারামিটার তাই না, আর অ্যাকচুয়াল প্যারামিটার কোনগুলো, এই যে যেগুলো পাস করছি এ বি, সেইগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার গুলো যেখানে পাস করা হচ্ছে সেগুলো এ বি, আর ফর্মাল প্যারামিটার মানে যাতে হোল্ড করা হচ্ছে সেগুলো হচ্ছে এক্স আর ওয়াই। ফর্মাল প্যারামিটারে যখনই n% দিবি তখনই সি তে এরার রিপোর্ট করে দেবে। whereas সি প্লাস প্লাসে যখন দেখবি ফর্মাল প্যারামিটারের মধ্যে n% দেওয়া, তখন বুঝে নিবি ওটা হচ্ছে আমার পাস বাই রেফারেন্স। হলো? আচ্ছা, এবার আমি আরেকটা ফিচার দেখাচ্ছি, সি প্লাস প্লাস এর নতুন সব ফিচার। কেমন? প্রথমটা কি বললাম? প্রথমটা বললাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, তারপরে বললাম কল বাই রেফারেন্স। এইবারেরটা কি বলছি দেখ, ভালো করে মন দিয়ে দেখ। এই ফিচারটাও কিন্তু সি তে সাপোর্ট করতো না। ধর আমি একটা সাম ফাংশন লিখছি, খুব ভালো করে দেখ। ভালো করে দেখ কি করতে চাইছি, ভালো করে দেখ। একটাই ফাংশন বডি লিখেছি আমি, এ বি সি। এই সাম ফাংশনটা 3টে প্যারামিটার নিচ্ছে এবং সেই ফাংশনটাকে আমরা 3বার কল করছি। প্রথমবার 3টে প্যারামিটার দিয়ে, তারপর 2টো প্যারামিটার দিয়ে, তারপর একটা প্যারামিটার দিয়ে। এই যদি হয় তাহলে কি হবে আউটপুট? এরর দেবে তাই না? ডাহা এরর দেবে, বুঝতেই তো পারছিস। আমি দিয়েছি 3টে প্যারামিটার, অথচ কল করার সময় 2টো দিয়ে কল করছি। এইটাকে ওভারকাম করার জন্য আমরা না এরকম ডিফল্ট ভ্যালু সাপ্লাই করে দিতে পারি। এই ডিফল্ট ভ্যালু সাপ্লাই এটা কিন্তু জাভাতে সাপোর্ট করে না, পাইথনে করে। তো যাই হোক, পাইথন যখন পড়াবো তখন বলবো। এটা সবসময় মাথায় রাখবি, যখনই এরকম দেখবি যে আমার ফর্মাল প্যারামিটারের সংখ্যাটা বেশি আর অ্যাকচুয়াল প্যারামিটারের সংখ্যাটা কম, তখন আমরা কি করি, কিছু প্যারামিটারকে এরকম ডিফল্ট ভ্যালু দিয়ে পাস করে দিই। তো এই ডিফল্ট ভ্যালুগুলো দেওয়ার কারণটা কি? ডিফল্ট ভ্যালুগুলো আর কিছুই না, মানে ডিফল্ট ভ্যালুগুলোকে রাইট টু লেফট সাপ্লাই করা হয়। রাইট টু লেফট মানে ধর আমি যদি এরকম বলি যে বি এরটাকে সাপ্লাই না করে আমি এ এর ডিফল্ট ভ্যালু সাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে ওখানে এরার দেবে। ডিফল্ট ভ্যালু সবসময় রাইট থেকে লেফটে সাপ্লাই করতে করতে যেতে হয়। বুঝতে পারছিস কি বললাম? তাহলে কি হবে, এই যে আমার সাম ফাংশনটা আমি 3বার 3 রকম ভাবে কল করছি, এইবার দেখ ঠিকঠাক আউটপুট দেবে। দেখ প্রথমবার আউটপুট দেবে 6, 3 আর 2 5 আর 1 6। তারপরের বার কি দেবে, 3 আর 2 5, তারপরের বার দেবে শুধুই 3। 6 5 3, দেখ আউটপুট দেবে, দেখ 6 5 3। বুঝতে পারলি কারণটা কেন? আমি যখন ভ্যালুগুলো পাস করে দিচ্ছি ফর্মাল প্যারামিটারে, তখন কি হচ্ছে, ওই ডিফল্ট ভ্যালুর আর কোনো প্রিসিডেন্স থাকছে না, ডিফল্ট ভ্যালুর আর কোনো প্রায়োরিটি থাকছে না। আর যখন দেখতে পাচ্ছে যে আমি নাম্বার অফ প্যারামিটার্স কম সাপ্লাই করে দিচ্ছি, তখন যে রেস্ট অফ দ্য প্যারামিটার্স গুলো রইলো, তখন সেগুলো ডিফল্ট ভ্যালু থেকে নিয়ে নেবে। মানে প্রথমবার যখন আমি 1 2 3 দিয়ে সাপ্লাই করছি, তখন B0 C0 আর নিচ্ছেই না, তখন বিটা নিচ্ছে 2 আর সিটা নিচ্ছে 3। এর পরের বার যখন 2 3 দিয়ে সাপ্লাই করলাম, তখন বিটা 0 নিচ্ছে না, বিটা নেবে 3। সিতে যেহেতু কিছু সাপ্লাই করিনি, তখন সিটা নিয়ে নেবে 0। আর থার্ড বার যখন আমি সাম 3 দিয়ে কল করছি, তখন শুধু এটা নেবে 3, আর বি আর সি কিছুই সাপ্লাই করিনি বলে ওই দুটো নিয়ে নিচ্ছে 0। তাহলে দিস ইজ কল্ড ডিফল্ট ভ্যালুস ইন ফাংশন প্যারামিটার্স।
In this way we can supply default values in function parameters. বুঝতে পারলি? এই ফিচারটাও কিন্তু সি তে ছিল না। এগুলো কিন্তু সব নন ওপি ফিচার। আমি কিন্তু ওপি তে আজকে ঢুকবোই না। এগুলো সব হচ্ছে নন ওপি ফিচার, নন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচার অফ সি প্লাস প্লাস। তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে করতে পারি। ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটার্স। ইভেন ধর যদি আমি বলি যে শুধু আমি সাম ফাংশনটা কল করব, শুধুই সাম ফাংশন কল করব, তাহলে এই ক্ষেত্রে এরার দেবে, এই ক্ষেত্রে এরার দেবে। তো আমি যদি এইখানেও একটা ডিফল্ট ভ্যালু কিছু একটা দিয়ে দিই, তাহলে দেখবে আমাকে 0 রিটার্ন দিয়ে দেবে। ওই দেখ 6 5 3 0, আমি 4 বার 4টে আউটপুট পেলাম। ওই দেখ 6 5 3 0 হলো। এবার তোর যদি মনে হয় যে না আমি ডিফল্ট ভ্যালুগুলো আমার নিজের মতো করে দেব, যে সবটাকে 0 দিতে হবে তার কোনো মানে নেই, তার কোথাও 0 দিলাম, কি কোথাও 5 দিলাম, কোথাও 6 দিলাম, এরকমও দিতে পারি আমি, সেটার কোনো মানে নেই। যা খুশি ডিফল্ট ভ্যালু দিতে পারি, কিন্তু রাইট টু লেফট সাপ্লাই করতে করতে আমাকে যেতে হবে। মানে রাইটের একটা প্যারামিটারকে স্কিপ করে গিয়ে আমি লেফটের কোনো প্যারামিটারে কিন্তু ভ্যালু সাপ্লাই করতে পারবো না। বুঝতে পারছিস? তাহলে এখানে প্রথমটার আউটপুট আসবে 6, তারপরেরটা কি আসবে 3 আর 2 5, 5 আর 6 11, তারপরেরটা আসবে 3 আর 11 14, আর তারপরেরটা আসবে 13। দেখ এই দেখ প্রথমটা আসছে 6, বুঝতেই পারছিস প্রথমটা 6, কারণ কি প্রথমে 3টে ভ্যালুই পাস করে দিয়েছি আমি, তো সেই জন্য ডিফল্ট ভ্যালুগুলো আর তখন প্রায়োরিটি পাবেই না। আমি যদি ভ্যালু পাস করে দিই তখন এই অ্যাকচুয়াল প্যারামিটারগুলোই তখন প্রায়োরিটিটা পাবে। 6 হলো। এরপর কি আছে 11, 3 আর 2 5, 5 আর 6 11। এরপর দেখ একটা ভ্যালু সাপ্লাই করেছি 3, 3 আর 5 8, 8 আর 6 14, আর তারপরে কোনো ভ্যালু সাপ্লাই করিনি, মানে 3টেই ডিফল্ট থেকে নিচ্ছে। 5 আর 2 7, 7 আর 6 13। বুঝতে পারছিস? এই হলো ব্যাপার। এইভাবে আমরা এক একটা ফাংশনের মধ্যে ডিফল্ট ভ্যালুগুলো সাপ্লাই করে দিতে পারি। বোঝা গেল? এই হচ্ছে আমার ডিফল্ট ভ্যালুস। তাহলে এগুলো কিন্তু সব নন ওপি ফিচার। এই স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর এই যে পাস বাই রেফারেন্স, তারপর এই হচ্ছে দ্য ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটার্স, এই ফিচারগুলো কোনোটাই কিন্তু সি প্লাস প্লাসে ছিল না। এই ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটার্স, এইগুলো সবই হচ্ছে আমার সি প্লাস প্লাসের ফিচার। হলো। এবার ধর যদি আমি এই সাম ফাংশনটা অন্যভাবেও লিখতে পারি, আমি ধর এরকম লিখলাম, এগুলোকে মুছে দিলাম সব, ঠিক আছে? কোনো ডিফল্ট ভ্যালু পাস করিনি, কিন্তু এই একই ফাংশনকে আমি আবার দুখানা প্যারামিটার দিয়ে লিখছি। এই একই ফাংশনকে সেম ফাংশন নেম, শুধু কি হচ্ছে লিস্ট অফ প্যারামিটারসটা আলাদা। ফাংশন নেম কিন্তু সেম, শুধু প্যারামিটার লিস্টটা হচ্ছে গিয়ে আলাদা। এরম ধর বললাম, এখানে একটুখানি এটা পরিস করে দিচ্ছি। এইটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। এইটাও কিন্তু সিতে সাপোর্ট করতো না। ফাংশন ওভারলোডিং ইজ কল্ড কম্পাইল টাইম পলিমরফিজম। হ্যাঁ, পলিমরফিজম দু রকমের হয়, একটা কম্পাইল টাইম, একটা রান টাইম। তা কম্পাইল টাইম পলিমরফিজমটা কি হয়, আমি যখন যে ফাংশনটা কল করছি সেই মোমেন্টেই ডিসাইড হয়ে যায়, কম্পাইলেশন টাইমেই ডিসাইড হয়ে যায় যে এই ফাংশন কলের সাথে কোন ফাংশন ডেফিনেশনটা বাইন্ডিং হবে, সেটা ঠিক ডিসাইড হয়ে যায় কখন, কম্পাইল টাইমে। এই দেখ এটা কিন্তু আমি ডিফল্ট ভ্যালু সাপ্লাই করিনি, আমি কি করেছি, এটা ফাংশন ওভারলোডিং বলে এই জিনিসটাকে। সেম ফাংশন নেম, শুধু কি হচ্ছে না ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। সেম ফাংশন নেম, অনলি দ্য প্যারামিটার লিস্ট আর ডিফারেন্ট। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলি? তো এইটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। ওকে, দিস ইজ কল্ড ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, এবার যদি ফাংশন ওভারলোডিং ধর আমি এইটা যদি চাই যে অ্যাটলিস্ট কোনো প্যারামিটার যদি আমি পাস না করি,
তাহলে কি হবে বলতো, ধর আমি এখানে 1 দিয়ে দিলাম, তখন দেখ এই ভার্সনটাই কল হবে, দেখ 1 আসবে তখন আউটপুট, লাস্টেরটা আউটপুট আসবে 1, দেখেছিস? ফাংশন ওভারলোডিং। হ্যাঁ, দিস ইজ কল্ড কম্পাইল টাইম পলিমরফিজম। এই যে এবার ধর যদি আমি এইখানে সাপ্লাই না করে, ধর আমি এইখানে যদি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, তাহলে কি হবে? প্রথম ফাংশনে 3টে প্যারামিটার, লাস্টেরটা ডিফল্ট। সেকেন্ড ফাংশনে 2টো প্যারামিটার, এখানে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হবে। আমি যখনই সাম 2 3 কল করতে যাব, তখন কম্পাইলার ভাববে আরে এ তো এটাও কল করা পসিবল, এটাও কল করা পসিবল, দুটোই কল করা পসিবল। তখনই কিন্তু একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন দিয়ে দেবে। অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হলে কিন্তু জিনিসটা রান করছে না। দেখি, এ দেখ অ্যাম্বিগুয়াস, এই দেখ পরিষ্কার বলছে অ্যাম্বিগুয়াস। তখন কম্পাইলার কি দেখছে, আরে 2 3 দিয়ে কল করলে আমার তো এটাও কল করা যায়, থার্ড প্যারামিটারটা নিয়ে নেবে ডিফল্ট ভ্যালু থেকে, আবার 2 3 দিয়ে কল করলে আমার এটাও কল করা যায়, তো তখন কোনটা কল করবে? ও তখন ডিসাইড করতে পারবে না যে কোনটা কল করবে। ও তখন একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন থ্রো করে দিল। সেই জন্য যখন আমরা ওভারলোডিং করব, তখন খুব সাবধানে ডিফল্ট ভ্যালুগুলোকে পাস করবি। এবার ধর যদি আমি এইখানে একটা ডিফল্ট ভ্যালু পাস করলাম, তখন কি হবে? এই দুটোর মধ্যে অ্যাম্বিগুইটিটা হবে, এই যে এ দিয়েছি আর বি তে দিয়েছি 1, আর সেকেন্ডটা এ আছে 1। আমি যখনই ফাংশনটা কল করতে যাব, ওই যে সাম 5 না কি দিয়ে, হ্যাঁ সাম 3 দিয়ে যখন কল করছি, ও তখন কম্পাইলার কি দেখবে, এইটাও পসিবল, এটাও পসিবল, দেখ সঙ্গে সঙ্গে ওখানে এরার দিচ্ছে, দেখেছিস? এই স্টেটমেন্টটা এরার দিচ্ছে, কি বলছে? অ্যাম্বিগুয়াস। So whenever we are overloading a function, we should be very careful about supplying the default parameters, default values. ডিফল্ট প্যারামিটার পাস করতে গেলে কিন্তু তখন খুব সাবধানে করতে হবে, তার কারণ কি, অ্যাম্বিগুয়াস সিচুয়েশন অ্যাম্বিগুইটিটা রিপোর্ট করে দিতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি? আমি যদি এখানে b is equal to 1 সাপ্লাই করি, তাহলে কোন কেসে অ্যাম্বিগুইটি হবে? ধর আমি বললাম সাম 3, সাম 3, তখন কম্পাইলার কি দেখবে, আরে এ তো এটাও কল করতে পারে, ইন্ট a, ইন্ট b is equal to 1, এটাও কল করতে পারে, আবার শুধু ইন্ট a এটাও কল করতে পারে। দেখ তাহলে এবার অ্যাম্বিগুইটিটা এই স্টেটমেন্টটাই দিল। বুঝতে পারছিস? সেজন্য যখনই এরকম ওভারলোডিংটা করবি, সাবধানে ডিফল্ট ভ্যালুগুলোকে সাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। এবার তুই কল কর, কোনো অসুবিধা নেই, এখানে আর কোনো রকম অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে ফাংশন ওভারলোডিং আর হচ্ছে ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটারস, এগুলোর কোনোটাই কিন্তু সি তে সাপোর্ট করতো না। তাহলে ফাংশন ওভারলোডিংটা কি? কম্পাইল টাইম পলিমরফিজম। ওকে, দিস ইজ কল্ড কম্পাইল টাইম পলিমরফিজম। বোঝা গেল? তাহলে এগুলো সব সি প্লাস প্লাসের স্পেশাল ফিচার, নন ওপি ফিচার। প্রথমটা কি বললাম? স্কোপ রেজলিউশন অপারেটর। তারপরেরটা কি বললাম? পাস বাই রেফারেন্স। তারপরেরটা কি বললাম? ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটারস। আর তারপরেরটা কি বললাম? এই ফাংশন ওভারলোডিং। আমরা যখনই ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটারস করব, আমি ধর এরকম লিখলাম, এই দেখ রাইট মোস্টটাকে স্কিপ করে গিয়ে লেফটের একটা প্যারামিটারকে যদি ডিফল্ট ভ্যালু সাপ্লাই করে দিই, সঙ্গে সঙ্গে ওখানে এরার দেবে। এটা কখনোই পসিবল নয়। আমি রাইট মোস্টের প্যারামিটার স্কিপ করে গিয়ে লেফট মোস্টকে সাপ্লাই করতে পারি না কখনো, এইটাকে মাথায় রাখতে হবে। হলো? তাহলে এগুলো সব সি প্লাস প্লাসের ফিচার। আর একটা ফিচার শুধু বলে দিচ্ছি, ব্যাস আজকের মতো ক্লাস শেষ। আচ্ছা, কি জানা হলো, ধর আমি একটা পয়েন্টার পড়িয়েছিলাম, মনে আছে তো? তো ধর আমি এখানে ডাইনামিক্যালি একটা মেমোরি অ্যালোকেট করছি, নিউ ইন 10। ওই যে বললাম নিউ হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অপারেটর। ঠিক আছে, এরকম করলাম। ঠিক আছে, এরকম করলাম। নিউটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অপারেটর। এর কাজটা হচ্ছে আমরা যখন রান টাইমে
এক্সিকিউশন করছি এখন, তখন মেমোরিটাকে অ্যালোকেট করছে। এই হলো একটা ছোট্ট ইন্টিজার ভ্যারিয়েবলের জন্য একটা জায়গাকে আমরা অ্যালোকেট করলাম। এইবার যদি আমি এমন চাই যে আমি একটা অ্যারেকেও অ্যালোকেট করতে পারি, নট নেসেসারি একটা শুধু ইন্টিজারকে করতে হবে, ঠিক আছে? ইন্ট স্টার পি নিউ ইন্ট 3 এমনও করতে পারি আমরা। এবার কি করব, ফর ইন্ট I equal to 0, I less than 3, বুঝলি? এইভাবে ডাইনামিক্যালি আমরা একটা অ্যারেকেও অ্যালোকেট করে ফেলতে পারি। আউটপুট কি আসবে, 1 2 3, ঠিক আছে? একটা অ্যারেকেও আমরা ডাইনামিক্যালি অ্যালোকেট করে ফেলতে পারি। শুধু যে একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে অ্যালোকেট করতে পারি তা নয়, একটা অ্যারেকেও আমরা নিউ অপারেটর দিয়ে করতে পারি, যেটা আমরা সিতে কি করতাম, ম্যালক ক্যালক দিয়ে করতাম। এবার যদি আমরা কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ না করি তাহলে কি থাকবে, নিউ অপারেটর দিয়ে অ্যালোকেট করলে মনে হয় 0 থাকবে। না না, গার্বেজ থাকছে, গার্বেজ কোনো গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। তাহলে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম কিছু একটা দিয়ে, বুঝতে পারলি? এবার শুধু যে আমরা ইন্টিজার অ্যারে ক্রিয়েট করতে পারি তা কিন্তু নয়, আমরা ফ্লোটও করতে পারি। দেখ আমরা এখানে বললাম নিউ ফ্লোট, সেটাও করতে পারি, কোনো ব্যাপার না। ফ্লোট দিয়েও আমরা করতে পারি, যা খুশি। ঠিক আছে? আমরা ম্যালক ক্যালকে কি করতাম, একটা টাইপ কাস্ট করতাম, মনে আছে? ইন্ট স্টার ম্যালক সাইজ অফ ইন্ট ইনটু 10, মনে আছে ম্যালক ক্যালকের সিনট্যাক্স? তার কারণ কি, ম্যালক ক্যালক ভয়েড পয়েন্টার রিটার্ন করতো, ওই জন্যই টাইপ কাস্টিংটা করতে হতো। বাট নিউতে কোনো রকম টাইপ কাস্টিং করার দরকার পড়ছে না, ও অটোমেটিক্যালি এক্সাক্ট টাইপের পয়েন্টারটাই রিটার্ন করবে। আমি যেই মেমোরিটাকে অ্যালোকেট করছি, তো সেটা যদি ইন্টিজারের জন্য হয় ইন্টিজার পয়েন্টার রিটার্ন করবে, ওটা যদি ফ্লোটের জন্য হয় তাহলে ফ্লোট পয়েন্টার রিটার্ন করবে। তো আমরা নিউ অপারেটরের ক্ষেত্রে কোনো রকম টাইপ কাস্টিং এর মধ্যে আর যাচ্ছি না। বুঝতে পারলি কি বললাম? কারণ ম্যালক ক্যালকের সিনট্যাক্সটা চিন্তা কর, ইন্ট স্টার ম্যালক সাইজ অফ ইন্ট ইনটু 10, বাকি লিখতাম ইন্ট স্টার ক্যালক সাইজ অফ ইন্ট কমা 10, এরকম লিখতাম। ওই ইন্ট স্টার ফ্লোট স্টার কেন লিখতাম, বিকজ ম্যালক ক্যালক রিটার্ন ভয়েড পয়েন্টার। Okay, so that's why we have to typecast those pointer to specific type of pointers before being assigned. আমার একটা মেমোরিকে অ্যালোকেট করার পর ওর বেস অ্যাড্রেসটা যদি ভয়েড পয়েন্টার টাইপের হয়, ওটাকে আমাকে স্পেসিফিক টাইপে কনভার্ট করে নিয়ে তারপরে অ্যাসাইন করতে হবে। সেই জন্যই কিন্তু ম্যালক ক্যালকে আমরা টাইপকাস্টিংটা করছিলাম। বাট নিউ অপারেটরে কি হচ্ছে, ও অটোমেটিক টাইপকাস্ট করেই আমাকে রিটার্ন করছে। সো উই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট টাইপকাস্টিং দ্য অ্যাড্রেস। আরেকটা কি মনে কর, সেই ম্যালক ক্যালকে আমরা সাইজ অফ ইন্ট সাইজ অফ ফ্লোট এভাবে লিখতাম। তার কারণ কি, আমরা কত বাইট অ্যালোকেট করতে চাই সেটা স্পেসিফাই করে দিতাম। হ্যাঁ, সাইজ অফ ইন্ট ইনটু 4 বা সাইজ অফ ইন্ট কমা 10 এরকম করতাম। বাট এখানে দেখ কিচ্ছু করতে হচ্ছে না, শুধু অ্যারের সাইজটা পাঠিয়ে দিচ্ছি। এটার কারণটা কি, মানে নিউ অপারেটর ইন্টারনালি অটোমেটিক্যালি ওই সাইজ অফ মানে কত বাইট অ্যালোকেট করতে হবে ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করেই নেয় ইন্টারনালি। সেই জন্য আমার নিউ অপারেটরের ক্ষেত্রে কিন্তু ওই কাজটা আর করতে হয় না। নিউ অপারেটরের ক্ষেত্রে ওই সাইজ অফ ইন্ট কমা 10 বা সাইজ অফ ফ্লোট ইনটু 10 ওই সব কিচ্ছু করতে হয় না। কেন, নিউ অপারেটর ওটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করেই নিচ্ছে যে কোন ডেটা টাইপ কত সাইজ বাইট অ্যালোকেট করে, কত বাইট অ্যালোকেট করে। সো ম্যালক ক্যালকের সাথে আমার নিউ এর কি ডিফারেন্সটা হলো, যে ম্যালক ক্যালক ওগুলো হচ্ছে সব ফাংশন, whereas নিউটা হচ্ছে অপারেটর। আর কি, ম্যালক ক্যালক রিটার্ন করে কি, ভয়েড পয়েন্টার। So that's why we have to typecast the void pointer into specific type of pointer. But এখানে নিউতে একদম ওই স্পেসিফিক টাইপ অফ পয়েন্টারটাই রিটার্ন করছে। So we don't have to worry about the typecasting. আরেকটা কি বলেছিলাম, ম্যালক ক্যালকে আমরা সাইজ অফ ইউজ করতাম। তার কারণ কি,
মানে অপারেটিং সিস্টেমের ওপর ডিপেন্ড করছে কোন ডেটা টাইপ কত সাইজ নেবে। 16 বিট সিস্টেমে ইন্টিজার নেয় 2 বাইট, 32 বিট সিস্টেমে ইন্টিজার নেয় 4 বাইট। সেই জন্য আমরা কোনো রকম কন্ট্রোভার্সি যাতে অ্যারাইজ না হয় সেই জন্য ওটাকে সাইজ অফ ইন্ট লিখে দিতাম। বাট এইখানে কিছুই করতে হচ্ছে না, নিউ অপারেটর অটোমেটিক্যালি ক্যালকুলেট করেই নেবে যে কোন ডেটা টাইপ কত সাইজ নেয়। বুঝতে পারছিস? তাহলে এই হচ্ছে ম্যালক ক্যালকের সাথে নিউ এর ডিফারেন্স। প্রথমেই বলবি ম্যালক ক্যালক হচ্ছে ফাংশন, ওই ফাংশনগুলোকে ইউজ করার জন্য আমাকে stdlib.h হেডার ফাইল ইউজ করতে হয়। বাট এই নিউটা হচ্ছে অপারেটর, এই নিউটা হচ্ছে অপারেটর। ওকে, এই নিউটার জন্য আমাকে এক্সট্রা কোনো হেডার ফাইল অ্যাড করতে হচ্ছে না। বোঝা গেল? আর কি বললাম, ম্যালক ক্যালকে আমার টাইপ কাস্টিং মাস্ট, বাট নিউতে কিন্তু কোনো রকম টাইপ কাস্টিং এর দরকার নেই, নিউ অটোমেটিক্যালি টাইপ কাস্টিং করেই আমাকে পাঠাবে। আর কি, ম্যালক ক্যালকে আমরা সাইজ অফ ডেটা টাইপটা, in order to calculate the size of the data type occupied by a variable we have to use the size of operator, but here new operator automatically calculates the amount of byte to be allocated. বোঝা গেল? আর ওখানে আমরা ফ্রি ইউজ করতাম, তাই না? ফ্রিটা কিন্তু একটা ফাংশন ছিল। তাহলে এখানে কি করব, এখানে ইউজ করব ডিলিট, এখানে ইউজ করব ডিলিট। এই ডিলিটটা হচ্ছে অপারেটর। বোঝা গেল? তাহলে আগে ইউজ করতাম ম্যালক ক্যালক, এখন ইউজ করছি নিউ। আগে ইউজ করতাম ফ্রিটা কেন ইউজ করতাম, মেমোরিটাকে ডিঅ্যালোকেট করে দেওয়ার জন্য। এখন ফ্রি এর জায়গায় কি ইউজ করছি, ডিলিট। তাহলে ম্যালক ক্যালক ফ্রি সব ছিল ফাংশন, আর এখন নিউ ডিলিট এগুলো সব হচ্ছে অপারেটর। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি রাখছি আমি। এটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ।